ফুলের মতো শিশুকে ধর্ষণের পর টুকরো টুকরো করা হয় দানবের মতো। কি ঘটেছিল নিষ্পাপ রামিসার সঙ্গে? কারা কিভাবে সাক্ষী হলেন নৃশংস ঘটনার? 19 মে ছিল মঙ্গলবার। পল্লবীর বি ব্লকের 7 নম্বর এভিনিউর সকালটাও শুরু হয়েছিল অন্য দিনের মতো, কিন্তু দুপুর হওয়ার আগেই যেন আকাশ ভেঙে পড়ল 37 নম্বর বাড়ির 3য় তলায়। স্থানীয়রা এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন যা মনে পড়লে অস্থির হয়ে ওঠে মন। যেমন শেখ আবু ওসামা, রামিসাদের বাড়ির ঠিক পেছনের ভবনের বাসিন্দা তিনি। মানে 10টার পরে প্লাস তখন আমরা ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন এই জানলা দিয়ে দেখতে পারি যে ওখান থেকে একজন পা ঝুলিয়ে নামতেছে। এই যে সানসেট থেকে গেছে ওইদিকে যাওয়ার পরে আবার আমার দিকে আমার বেডরুমের পর একটা সানসেট আছে। ওই সানসেট থেকে আমার সানসেট এসে আবার ওই সানসেটে যখন আমি গেছি ওখানে দৌড়ে, আমার বেডরুমে তো মোবাইল, আমার মানি ব্যাগ সব রাখা, আপনারা দেখলেনি। আমি তো মনে করছি আমার ওগুলো নিতে আসছে, চুরি হবে। আমি দৌড়ায় গেছি। আমি দেখি ছোট ওই জাস্ট আমার দিকে তাকায়, মানে বুঝতে পারছে যে এখন একটা মানুষ একটা বুঝে ফেলছে। ওই জাস্ট করে যে লাভ দিয়ে ওর এখানে একটু রক্ত লেগে চলে সাইডগুলোতে হালকা হালকা। পপুলার মডেল হাই স্কুল, এই স্কুলের ক্লাস 2 এর সেরা গোলাপ ছিল রামিসা। স্কুল আর বাড়ির দূরত্ব খুব অল্প। সেদিন প্রথম ক্লাস শুরুর ঠিক আগ মুহূর্তে খবর আসে পাওয়া যাচ্ছে না রামিসাকে। বাচ্চাটি বলল যে ও নাকি হারিয়ে গিয়েছে, ও মা নাকি ওকে খুঁজছে। তো আমি যখন এটা শুনলাম যে সচরাচর এটা তো হওয়ার কথা না, কারণ ও যে বাসায় থাকে এটা সিকিওর বা আশেপাশটা সিকিওর, তো এখানে তো হারিয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তো যাই হোক, তো আমার মনে একটু সন্দেহ হলো। তো পরে আমি নিচে যেয়ে প্রিন্সিপাল স্যারকে জানালাম যে স্যার এরকম তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু যদি খুঁজে দেখতেন। তো পরবর্তীতে আর কি স্যার একজন টিচারকে ওর বাসায় পাঠায় জানার জন্য যে আসলে ঘটনা কি। নির্মমভাবে খুন হওয়ার আগের দিনও যথাসময় স্কুলে এসেছিল ক্লাসের ফার্স্ট গার্ল রামিসা আক্তার। নতুন কিছু জানার বিষয়ে তার ছিল অসীম আগ্রহ। অনেক চঞ্চল টাইপের ছিল, মানে যখনই দেখা হতো মিস এটা পড়ান, আজকে ওইটা পড়ান, মিস এটা পড়া ছিল, সব কিছু দিক থেকে ভালো ছিল মেয়েটা। মানে একটু ভালো না, অনেক কি বল, ওকে দেখলে খুব মায়া হতো। পেশায় উবার চালক মোহাম্মদ মনির হোসেন এবং তার স্ত্রী সানিয়া থাকেন 37 নম্বর বাড়ির 4র্থ তলায়। অন্য দিনের মতো তিনিও সকালের কাজ করছিলেন। 3য় তলা থেকে চিৎকার ও দরজা পেটানোর শব্দ শুনে নিচে নামেন সানিয়া। দেখি রামিসার আম্মু আর বোন গেট যখন ধাক্কাইতেছিল, আমি জিজ্ঞেস করলাম যে আন্টি কী হয়েছে। পরে প্রথমে সে বলে নাই যে তার মেয়ে একটা মান সম্মান আছে না। পরে দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করছি তখন বলছে আমার রামিসারে পাই না। পরে তখন আমি আবার বললাম কি কোথায় গেছে দেখছেন। পরে খোঁজাখুঁজি করলাম, দেখতে আসি না, একটা জুতা এখানে, আর পাকঘর থেকে আমি ওর একটা চিৎকার শুনছি। আর কে চিৎকার দিছে সেটা আর বলতে পারে না। পরে যখন ওরা ধাক্কাধাক্কি করে আমিও তখন ধাক্কাধাক্কি করছি যে খুলেন তাগোর সাথে। পরে খুলে না। শিশু রামিসার জুতো পাশের ফ্ল্যাটের দরজার সামনে, কিন্তু ওই ফ্ল্যাটের ভেতর থেকে খোলা হচ্ছে না দরজা। স্ত্রীর কাছে এমন খবর শুনে বসে থাকতে পারেননি মনির। তখন আপনার কি মনে হয়েছিল যে কি হইতে পারে? তারা বিলাই পারে, তা আমি ভাবছিলাম যে মনে হয় বিলাই গেছে তাদের রুমে। এই জুতাটা এখানে পড়েছিল। কোথায় ছিল একটু দেখেন তো। এই ঠিক এখানটাতে পড়েছিল। আচ্ছা, তারপর আমি তাৎক্ষণিকভাবে নিচে যাই ম্যানেজারের কাছে, যে চাবি না দেখি যে এখানে যে একটা লক থাকে, চাবি দিয়ে লকটা খুলে যে আসলে ভিতরে কেউ আছে না দেখা যায়। তারপরে নিচে গিয়ে দেখি যে ম্যানেজার নাই। তো আমি আবার উপরে আসি। ম্যানেজার দেশে গেছিল 2 দিন আগেই। খবর পেয়ে মোহাম্মদ জাকিরুল ইসলাম রাজুও অসুস্থ শরীর নিয়ে ছুটে যান বাড়িটির 3য় তলায়। ঢুকতে দেরি হয়, দরজার উপরের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে ধারণ করেন ভিতরের দৃশ্য। ভিডিওতে আছে সে খালি বারবার টয়লেটে যাইতেছে, টয়লেটের দরজা খুলতেছে এবং ওই পাশের রুমটা লক করতেছে। ঠিক আছে, ওই পাশের রুমটা ধাক্কাধাক্কি করতেছে এবং পানির কল ছাড়া। বাসায় প্রাণের টুকরো হারানোর খবর পৌঁছে অফিসের পথে থাকা রামিসার বাবার কাছে। বনানীর বদলে ইউটার্ন নিয়ে দ্রুত ফেরেন পল্লবী। তাদের আকুতি মিনতি কানে যায় না পাষাণের, কিছুতেই খোলে না পাশের ফ্ল্যাটের দরজা।
রিকোয়েস্ট করি আমি, ঠিক আছে, যে আপা গেটটা খুলেন, তোর পায়ে ধরি গেটটা খোল। ও গেট খুলে নেয়। এক পর্যায়ে তালা ভাঙার পর তৈরি হওয়া ফুটো দিয়ে যা দেখা যায় তাতে বাড়ে উদ্বেগের পারদ। সিদ্ধান্ত নেন ঢুকবেন দরজা ভেঙে। এর মধ্যে খবর দেয়া হয় জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ। পাড়া প্রতিবেশীদের নিয়ে ফ্ল্যাটে যে দৃশ্য দেখেন তাতে আর নিজেকে ঠিক রাখতে পারেননি রামিসার বাবা। তো রক্ত দেখছি, তাহলে কিছু একটা হয়েছে। এখন এই পাশের রুমটা আমি ভিতর থেকে দেখছি, যেহেতু এই পাশের রুমটা ওই বারবার আওয়াজ করছে, তার পাশে মানে এই পাশে কিছু আছে। আর যেই 2টা রুম ছিল সেই 2 রুমে তাকায়ও নেই, এবং সেই 2 রুম লক তালা মারা ছিল। তার মানে ওই রুমেই কিছু আছে, কিন্তু ওই রুমটা ভিতর থেকে লক মারা। তো আমি রামেশের আব্বুরে বলি কি, চাচা এটা ভাঙ্গেন। উনি হাতুড়িটা বাড়ি দিয়েছে, পরে ভাঙ্গে গেছে। এই অবস্থায় দরজার সামনেই খাটটা, ঘরটা অগোছলা অবস্থায়, মানে আমরা কোনো বডির চিহ্ন পাই না। যার জন্য আমি বলি কি, চাচা খাটটা একটু ধাক্কা দেন তো, আমার পায়ের সমস্যা, ধাক্কা দেন। উনি ধাক্কা দেয়, পরে বডির পাটা দেখা যায়। তো উনি পাটা টান দিছে, মাথা নাই, উনি ওই সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরে আপনার ওই যে মাথা ছিল বাথরুমে, একটা প্লাস্টিকের বালতি ছিল, রঙের বালতি, ওই বালতির মধ্যে শাক দিয়ে ঢাকা ছিল। একটা মুরগি যদি জবা দেন তারও রক্ত থাকে অনেক। আর আমরা ভিতরে ঢুকে সামান্য রক্ত পাইছি, মানে পুরো রক্ত ওই টুকির মাঝখানে সব রক্ত দিয়ে ফেলাইছে। বডির সাথে কোনো রক্ত নেই, আপনার যে মাথাটা তার সাথেও তেমন একটা রক্ত নেই। অল্প সময়ের মধ্যেই আসে পল্লবী থানার টহল টিম, আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সিআইডি আলামত সংগ্রহ করে, আর পুলিশ ফ্ল্যাট থেকে জনতার হাতে ধরা পড়া স্বপ্না খাতুনকে নিরাপদ হেফাজতে নেয়। পুলিশ আসছিল, পাকঘরে ছিল, স্বপ্নারে পাকঘরে রাখছিল। তখন আমি মানে লাশ দেখি নাই ভয়ে, কিন্তু ভিতর দিয়ে উকি মেরে পাকঘরে দেখছি তারে এমনভাবে দাঁড়াই আছে যে কিছুই ঘটে নাই, কিছুই হয় নাই, এমনভাবে শান্তভাবে দাঁড়াইয়াছিল। মানে আমাদের কান্না করতে করতে অবস্থা খারাপ, কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে নাই। রামিসার খণ্ডিত দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। মানে আমি 13 বছর বয়স থেকে এই কাজে জড়িত। তো আমি অনেক মার্ডার কেস করছি, মনে করেন টুকরা বডিও করছি, 13-14 টুকরাও বডি পাইছি আমি। কিন্তু এটা এমন একটা মর্মান্তিক ঘটনা, আমারও ছোট বাচ্চা আছে। মানে আমি পোস্টমর্টম করতে গিয়ে মনে করেন আমার হাত এইভাবে করে কাঁপছে। এদিকে প্রতিবেশীরা ছোটেন সোহেল রানার খোঁজে। ঘরের গ্রিল কেটে ট্রেন হিসেবে পরিচিত পেছনের সরু গলি দিয়ে পালিয়েছে সোহেল। মেলেনি সিসিটিভি ক্যামেরার ফুটেজও। গাড়ির কাজে আমরা এদিকে ছিলাম, কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য খেয়াল করি নাই। এর মধ্যে কি এই গলিটায় কি হয়? এই গলিটা আসলে কি, কেন? এই গলিটা ওই যে ড্রেন, তো সচরাচর পোলাপান যাওয়া আসা করে, দেখলেও সন্দেহ হইতো না, কারণ ওই কে যাইতেছে কে আসতেছে এটা তো আর বলা যায় না। তারপর যদি লগে কেউ যদি এসে বলতো যে এটা অমুক ধরো, তারপরে আমরা বুঝতাম। এটা আগে বুঝতাম না। পালিয়ে যেতে দেখেও সোহেল রানাকে ধাওয়া না করার মনোবেদনা এখনো কষ্ট দেয় শেখ আবু ওসামাকে। এটা নর্মাল আমাদের কাছে, এগুলো চোর, হিরুঞ্চি, নেশা, এগুলো এখানে 24 ঘন্টা ঘটে। সো এই জন্যই আমি তার পিছনে যাওয়া হয় নাই। কিন্তু পরে আমি নিজেকে খুব ছোট মনে হয়েছে যে ওই কাজটা করে আমার সামনে দিয়ে চলে গেল একটা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, যে আমি যেতে পারলাম না। এই রামিসা আমাদের বাসায় খেলতে আসতো, আমার ভাগ্নির ফ্রেন্ড, একই স্কুলে পড়ে তোরা দুজনেই। আমাদের বাসায় প্রায় খেলতো, এখানে ঘুরঘুর করতো, খেলতো ওরা। কিন্তু আমি যদি জানতাম এই কাজ করে গেছে, যেই হোক, আমি 100 সাথে সাথে দৌড় দিতাম।